সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তারুণ্য এমন একটি অদ্ভুত সুন্দর ভালোবাসার নামান্তর, যেটাকে ঘিরে পুরো পৃথিবী আবর্তিত হয়। কারণ তারুণ্য যেখানে চোখ মেলে তাকায়, যেখানে হৃদয় দিয়ে ভাবে এবং যেখানে স্বপ্নিক উঠোনকে আবিষ্কার করে, সেটাকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে পৃথিবীটি যেমনি বাসযোগ্য হয়ে উঠবে, তেমনি হয়ে উঠবে অনিন্দ্য সুন্দর। সেই তারুণ্যকে উপজীব্য করে দীপ্ত টেলিভিশনের এই বিশেষ আয়োজন, এবং এই আয়োজনকে একটি বিশেষ ঘরানার মধ্যে আমরা বন্দী করেছি, অর্থাৎ আগামী আসন্ন নির্বাচনকে ঘিরে আমাদের তরুণ প্রজন্মের ভাবনা কী এবং যারা প্রার্থী হচ্ছেন এবার তাদের ভাবনার আবেশটা কী, এই দুয়ের মাঝে আমরা আরও সম্পৃক্ত করেছি আমাদের দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের বিতার্কিকদের। অর্থাৎ এই ত্রিমুখী শাব্দিক একটি অভিযাত্রায় আমরা আজ আপনাদের ঋদ্ধ করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আরএফএল চেয়ার নিবেদিত আমাদের আসন্ন নির্বাচনকে ঘিরে এই বিশেষ আয়োজন দীপ্ত টিভির, যার শিরোনাম যুক্তির সংলাপে বাংলাদেশ, ক্ষমতার নয় সমতার, এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এম আলমগীর। আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিবিটির মহাপরিচালক এবং সারা দেশের ট্রেনিং প্রোগ্রাম অর্থাৎ স্কুলিং প্রোগ্রামের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের আজকের আয়োজনকে আলোকিত এবং উদ্ভাসিত করার জন্য যে দুজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে আমাদেরকে নতুন স্বপ্নের আহ্বান জানাচ্ছেন। আমার ঠিক ডান দিকে রয়েছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, যাকে সবাই ব্যারিস্টার আরমান নামেই চেনেন, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে ঢাকা 14 আসনে এবারে প্রার্থী হিসেবে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আর আমার ঠিক বাম দিকে রয়েছেন সিরাজগঞ্জ 1 আসন থেকে নাগরিক ঐক্যের যিনি প্রার্থী, জনাব সাকিব আনোয়ার। একটি বিশেষ শব্দের প্রতি আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে চাই, ফ্যাসিবাদ, যেটি বিগত কিছু সময়ে প্রচণ্ড রকমভাবে উচ্চারিত একটি শব্দ। একদিকে যেমনি আমরা কান পাতলে শুনতে পাই যারা শোষিত তাদের আত্মচিৎকার, অন্যদিকে শোষকের হর্ষধ্বনি। সো এই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে কিনা, পারবে কিনা, বা পারতে হলে ঠিক কোন পথ অবলম্বন করতে হবে, এই ফ্যাসিবাদকে ঘিরে আজকের বিতর্কটি আবর্তিত হবে। এবং এই বিতর্কের বিষয়টি হচ্ছে জনপ্রিয়তা কখনো ফ্যাসিবাদ মুক্তির প্রমাণ নয়। যাই হোক, আমরা বিতর্কে পরে যাব, তবে তার আগে আমরা একটু আমাদের বিতার্কিকদের সাথে পরিচিত হয়ে নিই। পক্ষ দলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বিতার্কিক বন্ধুরা, তারা হচ্ছেন প্রথম বক্তা সানজিদা হায়দার, দ্বিতীয় বক্তা তাহমিদ ইরশাদ রূপাই, তৃতীয় বক্তা মোহাম্মদ রাকিব হাসান মুবিন। আর আমার ঠিক বাঁদিকে বিপক্ষ দলে আছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের বিতার্কিক বন্ধুরা, প্রথম বক্তা মোহাম্মদ সাদমুন আলম নেহাল, দ্বিতীয় বক্তা মনিরুন নাহার তাবাসুম এবং তৃতীয় বক্তা নুজহাত লামিসা খান। আপনাদের 6 জনকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আর আমার ঠিক পেছনেই আমাদের সম্মানিত বিচারক হিসেবে আজকে যারা এই আয়োজনকে উদ্ভাসিত করছেন, তারা হচ্ছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো চেয়ারম্যান তাহসিন রিয়াজ এবং একই সংগঠনের অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান ডাক্তার অদিতিয়ারা তৃষা এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিফির কো চেয়ারম্যান বাবু হাসান রিপন। আমরা তাদেরও স্বাগত জানাচ্ছি। আর সারা দেশ থেকে যারা তারুণের কণ্ঠস্বর হয়ে আজকে আমাদের নতুন একটা ভুবন, নতুন ভাবনার একটা দুনিয়া উপহার দেবেন, তাদের তো স্বাগত জানাচ্ছি। দর্শক, যে বিষয়টিকে নিয়ে আমরা আজকে এই তর্কযুদ্ধে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সেটি হচ্ছে জনপ্রিয়তা কখনো ফ্যাসিবাদ মুক্তির প্রমাণ নয়। অর্থাৎ ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত কিভাবে হতে পারি, আর যারা ফ্যাসিবাদকে দূরে সরিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তারা কি তাদের সেই স্বপ্ন দৃঢ় সংকল্প ধরে রাখতে পেরেছেন? তারা কি রাইট ট্র্যাকে আছেন? এই সব কিছু আজকে আমরা জানবো বিতার্কিকদের আলাপনে। এই যুক্তিপূর্ণ এই কথার ফলগুধারায় আমি শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী বিতার্কিক সানজিদা হায়দারকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জনপ্রিয়তা কখনো ফ্যাসিবাদ মুক্তির প্রমাণ নয়। যথাযথ যুক্তিসহ আমি এবং আমার দলের পক্ষে অবস্থান করছি। সরাসরি চলে যাচ্ছি আজকের বিতর্কের সংজ্ঞায়নে। জনপ্রিয়তা বলতে আমরা বোঝাচ্ছি এমন একটি জনসাধারণের একটি অভিব্যক্তি যেখানে কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি গড়ে ওঠে সামগ্রিক সমর্থন এবং তার যে অনুরাগের মাত্রা, তাকে আমরা জনপ্রিয়তা বোঝাচ্ছি। এই জনপ্রিয়তা স্বেচ্ছায় তৈরি হতে পারে এবং বিভিন্নভাবে কিছু প্রোপাগান্ডা বা বিভিন্ন আবেগকে উস্কে দিয়েও কিন্তু জনপ্রিয়তা তৈরি করা হতে পারে। দ্বিতীয় যে আমাদের যে শব্দটি, সেটি হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ বলতে বোঝায় এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা এবং যে পাওয়ার থাকে সেটি কয়েকজনের হাতে কেন্দ্রীভূত থাকে। সেখানে ভিন্ন মতকে কঠোরভাবে দমন করা হয় এবং সেখানে গণমাধ্যম এবং বিচার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সামগ্রিকভাবে রাষ্ট্র তার বিভিন্ন ধরনের একক নেরেটিভ বিভিন্নভাবে জনগণের উপর চাপিয়ে দিতে চায়। এখানে আরও দুটি খুব গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, সেটি হচ্ছে কখনো। কখনো বলতে আমরা বোঝাচ্ছি অতীত, বর্তমান বা ভবিষ্যতের আশঙ্কা থেকেও যদি আমরা বলি, কখনোই আসলে জনপ্রিয়তা ফ্যাসিবাদ মুক্তির কোনো নির্ণায়ক ছিল না। এবং এই যে প্রমাণ বলতে আমরা বোঝাচ্ছি বর্তমান সময়ে একটি খুব ভ্রান্ত ধারণা রয়েছে যে যেই ব্যক্তি বা যেই গোষ্ঠী যত বেশি জনপ্রিয়, সে আসলে তত বেশি ফ্যাসিবাদ মুক্ত, অর্থাৎ সে আসলে ফ্যাসিবাদ করতে পারে না। অর্থাৎ এইটি যে কোনো আসলে প্যারামিটার হতে পারে না, সেটি আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, আজকে আমরা আসলে এই বিতর্কের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি বিষয় খুব ভালো করে
তুলে ধরতে পারি, সেটি হচ্ছে যে জনপ্রিয় ফ্যাসিবাদী নেতা আমরা অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত দেখেছি যে বিভিন্ন জনপ্রিয় ফ্যাসিবাদী নেতাদের একটি খুব অন্যতম ঢাল ছিল তাদের জনপ্রিয়তা। অর্থাৎ তাদের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ন্যারেটিভ তারা জনগণের উপর চাপিয়ে দিয়েছে, যার সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখেছি আমরা বিগত 17 বছর ধরে আমরা ফ্যাসিস্ট সরকারকে আমরা তিলে তিলে দেখেছি যে তারা কিভাবে একটি সুন্দর আমাদের চোখের সামনে একটি জনপ্রিয়তার পর্দা ধরিয়ে দিয়ে তারা তাদের ফ্যাসিস্ট কার্যক্রম চালিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি একটি রাষ্ট্রের দোরগোড়ায় কখনোই ফ্যাসিজম কণা নাড়তে পারবে না যদি রাষ্ট্র 3টি নির্ণয়কে সঠিক ব্যবহার করতে পারে। প্রথমত, সকলের সম অধিকার; দ্বিতীয়ত, রাষ্ট্রযন্ত্রের প্রতিষ্ঠানগুলো অর্থাৎ আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা; এবং তৃতীয়ত, বাক স্বাধীনতা নিশ্চিত করা। আমরা আজকে প্রমাণ করে দিয়ে যাব দলগতভাবে যে এই যে 3টি নির্ণায়ক, এই নির্ণায়ক কখনোই জনপ্রিয়তা কখনোই আসলে তুলে ধরতে পারে না বা নিশ্চিত করতে পারে না। সেই জায়গায় আরও আমরা প্রমাণ করে দিয়ে যাব এই জনপ্রিয়তার আড়ালে কিভাবে ফ্যাসিজম আরো বেশি ক্ষুব্ধ হয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের অতীত থেকে শুরু করে বর্তমানের বিভিন্ন প্রমাণ এবং ভবিষ্যতের আশঙ্কার মাধ্যমে আমরা এটি প্রমাণ করে দেখে দিয়ে যাব। তাই মাননীয় স্পিকার, আবারও এটি বলে শেষ করতে চাই, জনপ্রিয়তা কখনোই ফ্যাসিবাদের কোনো মুক্তির প্রমাণ হতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমরা পক্ষ দলের প্রথম বক্তাকে। সম অধিকারের কথা ফুটে উঠেছে, এখানে স্বাধীনভাবে কাজ করার অধিকারের কথা এসেছে এবং বাক স্বাধীনতার প্রসঙ্গটি এসেছে। এই 3টি প্রবঞ্চকে উপজীব্য করে তারা চেষ্টা করবেন আজকের বিতর্কে জয়লাভ করার এবং একই সাথে তাদের মতটি প্রকাশ করার। তারুণ্যের কণ্ঠস্বর হয়ে সারা দেশ থেকে এসেছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের সম্মানিত প্রার্থীদের কাছে। জি, আপনার নাম বলবেন এবং কোথা থেকে এসেছেন, কোন আসন থেকে সেটি বলবেন, আর কাকে প্রশ্ন করছেন সেটাও একটু বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম, আমি আলিফুল ইসলাম আলিফ, আমার সংসদীয় আসন কিশোরগঞ্জ 1। আমার প্রশ্নটি আরমান ভাইয়ের কাছে। অনেক সময় দেখা যায় জনপ্রিয়তার দোহাই দিয়ে বিচার বহির্ভূত ব্যবস্থা গ্রহণ করা হয়। তো যদি সামনে এরকম হয় যে আপনারা কি জনপ্রিয়তাকে আইনের ঊর্ধ্বে স্থান দেবেন নাকি আপনাদের অন্য কোনো পরিকল্পনা রয়েছে? একজন আইনজীবী হিসেবে আমি নির্দ্বিধায় বলতে পারি, জনপ্রিয়তা যতই তুঙ্গে উঠুক, এমনকি 99.9% যদি জনগণ কোনো একটি জিনিস চায়, সেটা যদি আইনের পরিপন্থী হয়, সেটা যদি সংবিধানের পরিপন্থী হয়, আমাদের সংবিধান সেই কাজটাকে অবৈধ হিসেবে ঘোষণা করে। এবং আমি মনে করি যতই জনপ্রিয় হোক, আমাদের বেসিক স্ট্রাকচার, আমাদের সংবিধানের যে মৌলিক কাঠামো তার বিরুদ্ধে এবং আমাদের যে মৌলিক মানবীয় অধিকার আমাদের সংবিধানে দেওয়া আছে, এর বিরুদ্ধে কোনো আইন যত জনপ্রিয় হোক বা টিকতে পারে না। অনেক ধন্যবাদ। আসলে যেটি আমরা বুঝতে পারলাম, আইন তার নিজের নিয়মে চলবে এবং আইন সবার ঊর্ধ্বে। ধন্যবাদ আরমান ভাইকে। আমরা ফ্যাসিবাদ নিয়ে প্রথম প্রশ্নটি শুনলাম আমাদের দর্শকের কাছ থেকে। আমরা প্রত্যাশা করছি আমরা আরও প্রশ্ন পাবো, তবে তার আগে আমরা আবার একটু বিতর্কে চলে যেতে পারি। আমি বিপক্ষ দল অর্থাৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের প্রথম বক্তা মোহাম্মদ সাদমুন আলম নিহালকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জনপ্রিয়তা যখন মানুষের সাথে সংযোগ ও জবাবদিহিতার মাধ্যমে আসে, সেটি কখনোই আসলে ফ্যাসিবাদের মুক্তি প্রমাণ হিসেবে কাজ করে না। প্রথমত আজকে এইখানে বুঝতে হবে জনপ্রিয়তা বলতে কি বুঝি, বা একজন ব্যক্তি কখন মানুষের সামনে জনপ্রিয় হয়ে ওঠে। একজন ব্যক্তি একটা গণমানুষে অনেক মানুষের সামনে জনপ্রিয় হওয়ার জন্য সেই মানুষের জন্য তাকে কাজ করতে হয়, সেই মানুষের হয়ে তাকে থাকতে হয়, সে মানুষের জন্য হিতাহিতে ভালোর জন্য সে যখন কাজ করে তখন আসলে দেখতে পাই সেই মানুষটা হচ্ছে মাস পাবলিকের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এটা হচ্ছে কথা। সেকেন্ডলি, আমি যদি বলি যে ফ্যাসিবাদ জিনিসটা আসলে কি, বা এই ফ্যাসিবাদ জিনিসটা কীরকমভাবে কাজ করে, ফ্যাসিবাদ জিনিসটা ক্ষেত্রে আমরা এখানে কে ক্ষমতায় আছে এটা ম্যাটার করতেছে না, বরঞ্চ ম্যাটার করে সেটা হচ্ছে সে কিভাবে ক্ষমতাটার অপব্যবহার করে। সাধারণত আমরা 3টি লক্ষণের মাধ্যমে দেখবো যে আসলে এই জিনিসটা কি ফ্যাসিবাদ হচ্ছে কিনা। প্রথমত, সেটা হচ্ছে এখানে কি কেন্দ্রীভূত কোনো ক্ষমতা আছে কিনা যেটা আসলে মানুষের উপর চাপ প্রয়োগ করতেছে। সেকেন্ডলি, সেখানে বাক স্বাধীনতা আছে কিনা, সেটা হতে পারে সাধারণ মানুষের ক্ষেত্রে, সেটা হতে পারে প্রান্তিক মানুষের ক্ষেত্রে, সব ধরনের মানুষের ক্ষেত্রে সবাই কি পর্যাপ্ত বাক স্বাধীনতা পাচ্ছে কিনা। থার্ডলি, সেটা হচ্ছে আমরা মুক্তভাবে সমালোচনা করার অধিকার পাচ্ছি কিনা। এই 3টা বিষয় যখন আমরা রাইটলি অধিকার করতে পারবো তখন আমরা বুঝবো যে এখানে আসলে ফ্যাসিজম আছে কিনা। এখন এই যে জনপ্রিয়তাটা আমাদের ওয়ার্ল্ডে কোনো সময় ভয়ের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে বা হচ্ছে কৃত্রিম জাতীয়তাবাদী বলের মাধ্যমে কিন্তু এটা অর্জন করা সম্ভব না, রাইট? এখন আপনি যদি ধরে নিই, আপনি যদি একজন ব্যক্তি যদি ফ্যাসিস্ট হয়েও যায়, এখন ওই ফ্যাসিস্ট হলেও এর পরবর্তী সময় আপনি যদি 2026 সালে তাদের চিন্তা করেন যে একজন ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে গেছে এবং সাধারণ মানুষ এসে তার কথাবার্তা শুনে বেড়াবে, তার কথাবার্তা চলবে, এই জিনিসটা বর্তমান ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। উদাহরণ দিতে যাচ্ছি আমাদের পূর্ববর্তী সরকারের কথা। পূর্ববর্তী সরকার যখন নির্বাচনে প্রথমবারের মতো জিতছিল তখন হয়তোবা সে জনপ্রিয় ছিল, বিদায় সে জিতছিল, কিন্তু অধিক সময় যাওয়ার জন্য মানুষের ভিতরে মানুষ বোঝা শুরু করে যে এই জিনিসটা তাদের জন্য ভালো হচ্ছে না, লং টার্মে খারাপ হচ্ছে, এবং একটা সময় মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন সব মানুষ তার বিরুদ্ধে উঠে এসে পড়ে। সেকেন্ডলি, আমি বলতে চাই হচ্ছে ইরানের কথা। ইরানের প্রধান যে খুমিনি আছেন, তিনি
জনগণের খাতে খুবই সমাদিত ছিল, কিন্তু তার রাজ্যের ক্ষেত্রে দেখা যায় যে অর্থনৈতিক মন্দা এতটা বেড়ে গিয়েছে যে আসলে ওখানে তার জনগণই ভালো থাকতে পারতেছে না এবং জনগণ মাঠে নামতেছে তাদের বিরুদ্ধে কাজ করার জন্য এবং তারা চাচ্ছে না। সো আমরা বলতে চাই বা আমরা দেখাতে চাই যে আসলে আপনি ফ্যাসিবাদ যদি করেও থাকেন, বর্তমান ওয়ার্ল্ডে আইসা আপনি জনপ্রিয় যদি হয়েও থাকেন, আপনি ফ্যাসিজমকে অ্যাডপ্ট করতে পারবেন না বা সাধারণ মানুষ আপনার ফ্যাসিজমকে মেনে নিতে পারবে না। আমার বিরোধী দলের সরকার বলে যায়, গভর্নমেন্ট সরকার বলে যায় যে আসলে এই ফ্যাসিজমকে তারা সব ঢাল হিসেবে ব্যবহার করতেছে, জনপ্রিয়তা কাজ করতেছে, এক্সেট্রা এক্সেট্রা। বাট এই জিনিসটা না অনেক আগে ব্যবহার হতো। বর্তমান সময় মানুষ এতটা বোকা না যে আসলে আপনি তার উপর জোর প্রয়োগ করবেন, তারপর চাপাই দিবেন কোনো কিছু, মানুষ এটা সহ্য করে যাবে। সো এটা এই গণতান্ত্রিক সরকারে আমরা বলে দিতে চাই যে আসলে জনগণ মানুষকে ক্ষমতায় তোলে এবং জনগণই মানুষকে ক্ষমতা নামাইতে পারে। আপনি মাথায় ওঠা কারণ নাচতে পারবেন না। এইবার ধন্যবাদ শেষ করতে যাচ্ছি। প্রাউড টু বি অপুস। ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। আমরা মুক্ত আলোচনার একটা প্রবঞ্চ খুঁজে পেলাম তার বক্তব্যের মধ্য দিয়ে। আরো কিছু প্রসঙ্গ উঠে এসেছিল, আমি একটা প্রশ্ন নিতে চাই। কেউ প্রশ্ন করতে চান? জি। আসসালামু আলাইকুম, আমার নাম রিফা সানজিদা অধীরা। আমি নরসিংদী ৭ আসন থেকে দাঁড়িয়েছি। আমি প্রশ্ন করতে চাচ্ছি সাকিব স্যারকে প্রশ্ন করতে চাচ্ছি যে বর্তমান যুগে পপুলিজম অর্থাৎ জনতুষ্টির দোহাই দিয়ে ইন্টারনেট নজরদারি যদি করা হয় বা মানুষের যে এখানে যে ক্ষুণ্ণ করা হচ্ছে তাদের অধিকারটা, সেই ব্যাপারে আপনি কি ধরনের প্রতিরোধের ব্যবস্থা নেবেন? মানে আপনি প্রাইভেসির কথাটাও বলছেন, তাই তো? হ্যাঁ, ধন্যবাদ। সাকিব ভাই প্লিজ। ধন্যবাদ। দেখেন, একটা সরকার চাইলেই আসলে জনগণের প্রাইভেসির যে কথাটা বলছেন সেটার জন্য তার যে অধিকার, সেই অধিকারটা সে রক্ষা করতে পারে। আমরা আসলে এমন একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি, বিশেষ করে আমরা যদি ইন্টারনেট ব্যবহারের কথা বলি, গত সরকার মানে যে ফ্যাসিস্ট সরকার আসলে যেটা নিয়ে এত আলোচনা, তারা যে সময়টা থেকে আসলে রাষ্ট্র ক্ষমতায় ছিল, জোর করে হোক বা যেভাবে হোক তারা যে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা মূলত ইন্টারনেট ব্যবস্থার সাথে এই সময়তেই সবচেয়ে বেশি পরিচিত হয়েছি। সাধারণ মানুষ, দেশে হয়তো বা অফিস আদালতে আগে থেকে ইন্টারনেট ব্যবহার হয়েছে, কিন্তু সাধারণ মানুষের হাতে ইন্টারনেটটা এই সময়ে আসলে অ্যাভেলেবেল হয়েছে। এবং এই পুরো সময়টাতেই যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না, এই কারণে তাদেরকে জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করতে হয়েছে। যে কোনোভাবে হোক তারা যেহেতু ক্ষমতায় থাকতে চেয়েছে, ফলে সব কিছুর ওপরে তারা এক ধরনের সার্ভেলেন্স তারা তৈরি করেছে। এখন ভবিষ্যতে যদি ওই পরিস্থিতি আবারও ফিরে আসে, যদি কেউ আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, যদি জোর করে জনগণের ভোট ছাড়া যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে আবারও কিন্তু একই অবস্থা ফিরে আসবে। এটা আমাদেরকে মানতে হবে। কিন্তু আমরা নিশ্চয়ই তেমন কিছু হোক সেটা চাই না। এবং এ কারণেই আমাদেরকে আসলে মানে আমরা যারা জনগণের কথা বলছি, আমরা যারা প্রতিনিধিত্ব করব বলে প্রার্থী হয়েছি, আরমান ভাই হয়েছেন কিংবা আমি হয়েছি, আমরা না জনগণকে আসলে যেভাবে 2024 সালের জুলাই আগস্ট মাসে তারা যেভাবে প্রতিরোধটা গড়ে তুলেছে, একই রকম প্রতিরোধ বারবার তো অভ্যুত্থান হবে না, বারবার তো মানুষ জীবন দিতে আসবে না, কিন্তু শুরু থেকে আমরা যদি সচেতনতাটা দেখাই, তাহলে যেটা হবে, এই এতগুলো বছর ধরে 15.5 বছর আমাদেরকে যেভাবে একটা ফ্যাসিজমের নিয়ন্ত্রণে থাকতে হয়েছে, সেভাবে আর থাকতে হবে না। আমরা শুরু থেকেই একদম শুরু থেকে এই যে 12 তারিখের নির্বাচনের পরে নতুন একটা সরকার আসবে, শুরু থেকেই যেন আমরা প্রতিরোধের যে ভাষাটা, সেই ভাষাটা যেন জারি রাখি। ধন্যবাদ সাকিব ভাই। মানে শুরু থেকেই প্রতিরোধের ভাষাটা যাতে খুব বেশি জোরদার হয়, এমনই কথা আপনি বললেন। প্রথমে আমি এখন পক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে চলে যাব। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তার্কিক বন্ধু তাহমিদ ইশাদ রূপাইকে আমি আমন্ত্রণ জানাবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। হাততালির শব্দে জন্ম নেয় সিংহাসন, ভিড় বলে তুমিই ত্রাণকর্তা, তুমিই প্রয়োজন। মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত যারা শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের বিতর্ক চলছে। বিতর্কের পক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় স্পিকার, ইতিহাস সাক্ষী জার্মানির নাৎসি, ইতালির মুসোলিনি কিংবা ভেনেজুয়েলার হুগো চাভেজ। যারা জনপ্রিয় শাসক তারাই পরবর্তীতে ফ্যাসিবাদের জনক হয়ে উঠেছিলেন। তারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে একজন জনপ্রিয় শাসক তো জনপ্রিয়তা অর্জন করেছেন, সমস্যাটি সেই জায়গায় জনপ্রিয় শাসক কিভাবে জনপ্রিয়তা অর্জন করেন। আমরা বিশ্বাস করি একটি চেতনা শাশ্বত হতে পারে, সেই চেতনার সাথে একটি জাতির আবেগ জড়িয়ে থাকতে পারে। যেমন আমরা স্বাধীনতার চেতনা দেখতে পারি, আমরা জুলাইয়ের চেতনা দেখতে পারি, কিন্তু সেই চেতনার মাধ্যমে জনপ্রিয় একজন ব্যক্তি যখন নিজেকে প্রশ্নাতীত মনে করেন এবং তিনি মনে করেন তার পরিমণ্ডল এবং তার আদর্শ কখনো প্রশ্নের সম্মুখীন হবে না, সেটি সমস্যার
জন্ম দেয় মাননীয় স্পিকার, এবং সেই জায়গা থেকে তারা যখন বিপরীত মতাদর্শের কাউকে উঠে আসতে দেন না, সেই জায়গা থেকে সেই মানুষটিকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই, চেতনাকে নয় মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি সেই জনপ্রিয় মানুষটি প্রশ্নাতীত হতে পারে, এবং সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি তিনি পরবর্তীতে ফ্যাসিবাদ জন্ম দিতে পারেন। এখন কিভাবে ফ্যাসিবাদ জন্ম দিতে পারেন আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, আমরা যদি দেখি আমাদেরকে ইতিহাস এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যেই যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, জনপ্রিয় শাসকরাও যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবার চেষ্টা করেছেন, তারা বিচার বিভাগ আইন বিভাগকে নিজের মতো চালানোর চেষ্টা করেছেন, এবং সেই জায়গা থেকে জনপ্রিয়তাকে কেন্দ্র করে হলেও তারা আইনের অপব্যবহার করেছেন। এখন মাননীয় স্পিকার আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে তাকাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুত্ববাদী একটি পপুলিস্ট আইডিওলজির জন্ম দেওয়া হচ্ছে, এবং সেটি খুব পপুলিস্ট আইডিওলজি হওয়ার জন্য হয়তো সংখ্যাগরিষ্ঠ সেটিকে গ্রহণও করছে। সমস্যাটি এই জায়গায়, আপনার সমাজের সংখ্যালঘু তারা ধর্মের ভিত্তিতে হতে পারে, তারা কৃষ্টির ভিত্তিতে হতে পারে, তারা মতাদর্শের ভিত্তিতে হতে পারে, তাদের মতকে আপনি প্রাধান্য দিচ্ছেন না। ভলতেয়ার বলে গেছেন, আপনার মতের সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের জন্য আমি জীবন দিতে পারি। তারই আমরা প্রেক্ষিতে দেখতে পাচ্ছি বর্তমানে ইভেন খেলার মতো একটি অরাজনৈতিক বিষয়ও আজকে রাজনীতিকরণ হচ্ছে ভারত দ্বারা, এবং আইসিসি ওয়ার্ল্ড কাপে এটির প্রভাব পড়তে যাচ্ছে। সুতরাং মাননীয় স্পিকার আমরা যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যে চেতনাটাকে তারা জনপ্রিয় হচ্ছেন, সেই চেতনা হয়তো প্রশ্নবিদ্ধ নয়, কিন্তু তারা প্রশ্নবিদ্ধ হতে পারেন। তারা বললেন যে যারা ভালো করে তারাই নাকি হচ্ছে জনপ্রিয় হয়। 15 সেকেন্ডে শেষ করছি। না, হিটলার মুসলিনের ক্ষেত্রে আমরা দেখেছি সেটি হয়নি, এবং বারবার আমরা এটা বলার চেষ্টা করছি যে জনপ্রিয়তা শুধুমাত্র এভাবে আসে না, ঔরসজাত জনপ্রিয়তাও আছে, পিতার মাধ্যমে সন্তান ক্ষমতায় এসে জনপ্রিয় হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের প্রস্তাবটি গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আসলে এটা একটা যৌক্তিক এবং আমাদের হৃদয় গহনের বিষয় হচ্ছে নৈতিকতাকে বিসর্জন দিয়ে যদি কোনো অর্জন হয় সেটা কখনোই আসলে অর্জন হতে পারে না, কারণ সেটা এক ধরনের বিসর্জনই বলা যেতে পারে। কারণ আমরা আসলে ছোটোবেলা থেকে শুনে এসেছি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু বিনিময়ে কখনোই সততাকে বিসর্জন দেওয়া যাবে না, কিন্তু সততার জন্য যে কোনো জায়গায় যে কোনো কিছু বিসর্জন দেওয়া যেতেই পারে। তো এই নৈতিকতার জায়গা থেকে যখন কেউ সরে আসে তখন কিন্তু আসলে ফ্যাসিবাদের জন্ম হয়। তো সেই ফ্যাসিবাদকে ঘিরে কারো যদি কোনো প্রশ্ন থাকে কিংবা জনপ্রিয়তাকে ঘিরে, জি আপনার নাম এবং পরিচয় দিয়ে একটু প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামরুল হোসেন, আমার সংসদীয় আসন কুষ্টিয়া 3। আমার প্রশ্নটি ছিল আরমান ভাইয়ের কাছে যে আমাদের মত প্রকাশের বিভিন্ন মাধ্যম রয়েছে, কেউ কথা বলে, কেউ গান করে, কেউ আঁকে। সোশ্যাল মিডিয়াতে কার্টুন কিংবা ব্যঙ্গাত্মক কিছু পোস্ট করার জন্য তাকে জেলে ধরে নিয়ে যাওয়াটাকে আপনি সমর্থন করেন? আর যদি এটি হয়ে থাকে, এটি কি ভয়ের সংস্কৃতি তৈরি করা নয় কি? জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা। আরএফএল চেয়ার বলে, চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার ক্ষমতার নয়, সমতার চেয়ার। প্রথমত হচ্ছে বিশ্বের সব জায়গায়, বিশেষ করে উন্নত বিশ্বে যেখানে আমরা মত প্রকাশের স্ট্যান্ডার্ড বিয়ার বা যেখানে আমরা দেখে বলি যে এরকম হওয়া উচিত, সেখানেও মত প্রকাশের একটি বাউন্ডারিজ রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। প্রাথমিকভাবে আমি আপনার উত্তরকে এভাবেই বলবো যে না, যতই ব্যঙ্গাত্মক হোক আমি সেটার তারকে আইনে অ্যাকশন নেওয়া আমার পরাজয়তা। যে আমি ইনসিকিউরিটিতে আছি যে কি একজন কার্টুন ডাকলো আর আমার জনপ্রিয়তা এতটাই ক্ষতিগ্রস্ত হলো যে আমাকে মামলা করতে হলো। কিন্তু এখানে দুটি রেড ফ্ল্যাগ রয়েছে। প্রথম হচ্ছে ধর্মীয় কার্টুন যদি এমন হয় যেখানে ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে, ধর্মীয় চেতনা উস্কে দিতে পারে, সেখানে কিন্তু আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নারীর অধিকার এবং সম্মানকে যদি এমনভাবে আঘাত করে যেটা সেই পার্টিকুলার ওমেন বা সেই পার্টিকুলার নারীকে মাত্রাতিরিক্তভাবে শেমিং এবং সামাজিকভাবে তাকে খুবই ক্ষতিগ্রস্ত করতে পারে, সেখানে এই দুটো রেড ফ্ল্যাগ আমি বলবো যেখানে আমাদের কোনো রকম ছাড় দেওয়া উচিত না। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি কার্টুন আঁকলে মামলা করেন, বুঝতে হবে ওই ব্যক্তির আর যাই হোক কনফিডেন্স নাই কোনো। ধন্যবাদ আরমান ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তর্কযুদ্ধে ফিরে যাব। আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আমাদের তার্কিক মনিরুন নাহার তাবাসসুমকে আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ, পক্ষদল থেকে সবসময় এই কথাটি বারবার এসেছে যে
ইতিহাস সাক্ষী আছে, ইতিহাসে এটা ওটা হয়েছে, হিটলারের সময় কি হয়েছিল, মুসলিনের সময় কি হয়েছিল, কিন্তু হিটলারের সময় থেকে শুরু করে 2026 সাল এই মধ্যবর্তী সময় প্রযুক্তির একটা অভাবনীয় বিপ্লব ঘটেছে। এই প্রযুক্তির বিপ্লবের কারণে আজকালকার সমাজে আপনি আসলে প্রোপাগেন্ডা তৈরি করতে পারবেন, কিন্তু সেটা ধরে ফেলা সবচেয়ে সহজ একটা কাজ। আপনি যখন কালকে ইউরেনিয়ামের সম্ভাবনা নিয়ে কথা বলেন, পরের দিনই রিসার্চ পেপার চলে আসে। মাননীয় স্পিকার, আমরা সেই সময়টাতে দাঁড়িয়ে কথা বলছি। সুতরাং এই সময়টাতে আসলেও জনপ্রিয়তাটা যখন লাভ করছে, সেই জনপ্রিয়তা পাওয়ার প্রসেসটা সম্পর্কে আমরা আসলে পরিষ্কার। ওই মানুষগুলো এই কারণেই জনপ্রিয় হচ্ছে, কারণ তারা মানুষের জন্য কাজ করছে। এখন আসি মাননীয় স্পিকার, জনপ্রিয়তা কিভাবে ফ্যাসিবাদের দিকে নিচ্ছে সেটার সংজ্ঞায়ন বা সেটার বিভিন্ন ধরনের মেকানিজম তারা দেখিয়ে গেছে, এবং আমরা এটা বলার চেষ্টা করেছি যে একটা মানুষ জনপ্রিয় হলেই ফ্যাসিস্ট হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু হতে পারে। আজকের বিতর্কের মূল সারবস্তু কিন্তু এটা নয়। মূল সারবস্তু হচ্ছে এইটা যে জনপ্রিয়তা কি প্রমাণ করতে পারে কিনা যে ফ্যাসি মুক্ত একটা সমাজ ব্যবস্থা গঠন হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত সমাজ ব্যবস্থাটা আসলে দেখতে কেমন, আমার মনে হয় সেই বিষয় নিয়ে আমরা আসলে পরিষ্কার না। ফ্যাসিবাদের সংজ্ঞায়নে তারা বলে গিয়েছেন কোনো কেন্দ্রীভূত ক্ষমতা থাকবে না, তার মানে সরকার যিনি চালাচ্ছেন তার দলের জনপ্রতিনিধি প্রত্যেকটা এলাকায় থাকবে, এটা বাধ্যবাধকতার বিষয় নয়। অর্থাৎ আজকে যদি আমি ঢাকা 16 আসনে যে ব্যক্তিটি জনপ্রিয় সে আসনে যাচ্ছে কিন্তু সে সরকার দলীয় নয়, এটা অবশ্যই নিশ্চিত করে যে ফ্যাসিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাটি বন্ধ হয়ে গিয়েছে। এখন আসি আমরা সবচেয়ে ফাংশনাল ডেমোক্রেসি যেই দেশগুলোতে কাজ করছে সেই দেশগুলোর দিকে তাকায়। আজকে ট্রাম্পকে সবাই বলছে ফ্যাসিস্ট, তার মাথায় সমস্যা আছে, কিন্তু তার দেশের দিকে তাকান মাননীয় স্পিকার, জোহরান মামদানির মতন একজন নেতা সে এতটাই জনপ্রিয় হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তাকে সরাসরি অপোজ করার পরেও সে নিউ ইয়র্কের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় মেয়র হতে পেরেছে। এইটাই হচ্ছে ফ্যাসিবাদ বন্ধ করার একটি উপায়। এখানে কিভাবে জোহরান মামদানি এই ক্ষমতায় এসেছে, জনপ্রিয়তার মাধ্যমে। এই জনপ্রিয়তার মাধ্যমে যদি সে ক্ষমতায় এসেছে, জনগণ যে সন্তুষ্ট হয়েছে, এটাই প্রুফ করে, এটাই একটা প্রমাণ যে ওই সিস্টেমটা বা ওই দেশের রাষ্ট্র ব্যবস্থাটা ফ্যাসিবাদ মুক্ত। এভাবেই মাননীয় স্পিকার আমরা বোঝাতে চাচ্ছি জনপ্রিয়তা আসলে কিভাবে ফ্যাসিবাদ মুক্তির প্রমাণ হতে পারে। দেখেন মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আর ফ্যাসিবাদ এই দুটো জিনিস খুবই ভিন্ন আলাপ। ফ্যাসিস্ট তিনি একজন ব্যক্তি, তার স্বভাব বৈশিষ্ট্য অগ্রাসী হতেই পারে, কিন্তু ফ্যাসিবাদের জিনিসটা এটা একটা প্রসেস, এটা একটা সিস্টেম, এটা ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে। কিন্তু যখন জনপ্রিয়তার মাধ্যমে সে ক্ষমতায় আসছে তখন তার জনগণের প্রতি একটা বাধ্যবাধকতা থাকে। ওই মুহূর্তে ফ্যাসিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাটা বন্ধ হয়ে যায়, যেটা প্রমাণ করে যে ফ্যাসিবাদ মুক্তের প্রমাণ হচ্ছে জনপ্রিয়তা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আসলে সেকাল এবং একালের একটা তুলনামূলক চিত্র তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, অর্থাৎ ইতিহাস কেন্দ্রিক কোনো উদাহরণ যখন আমরা দেব তখনকার প্রেক্ষাপট এবং বর্তমান প্রেক্ষাপটের তুলনামূলক বিচার করাটা ভীষণ যৌক্তিক এবং সময়ের দাবি, এবং প্রিয় হওয়া তো অনেক দূরের কথা। সো আমার বিশ্বাস এই প্রেক্ষাপটগুলো হয়তো উঠে আসবে। আমরা আবার একটু প্রশ্ন যেতে চাই। জি, আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুহা, সংসদীয় আসন সিরাজগঞ্জ 3 থেকে। আমার প্রশ্নটি ছিল সাকিব ভাইয়ের কাছে। আমার প্রশ্নটি হচ্ছে, মাঝে মধ্যে আমরা দেখতে পাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা বেআইনি আটককে সাধারণ মানুষ সমর্থন করে। যদি কখনো এমন হয় আপনার কোনো পদক্ষেপ যদি এমন হয় যে আপনার কাছে সেটি জনপ্রিয় কিন্তু তা প্রচলিত আইন কিংবা মানবাধিকারকে লঙ্ঘন করে, তাহলে আপনি কোনটিকে বেছে নেবেন, জনপ্রিয়তা নাকি আইনকে? ধন্যবাদ। প্রথম যিনি প্রশ্নটা করেছিলেন আরমান ভাইকে, সেখানেই আসলে আরমান ভাই যে উত্তরটা দিয়েছিল তার সাথে আমি শতভাগ একমত যে আইন সবার আগে এবং অবশ্যই মানবাধিকার তারও আগে। মানবাধিকার লঙ্ঘিত হবে এমন কোনো কিছুকেই কখনোই সমর্থন করা যায় না। আরেকটা বিষয় হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক কিংবা মানে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হোক, এগুলো কোনো কিছুই আসলে আপনি মানে একজন প্রচণ্ড রকম ঘৃণিত ব্যক্তি কিন্তু তাকে আপনি বিচার বহির্ভূতভাবে তাকে আপনি মেরে ফেলবেন, মানে যেটা করা হয় অনেক সময় যে প্রচণ্ড রকম ঘৃণিত কিংবা একজন সন্ত্রাসী, আপনি তাকেও কখনোই আপনি ক্রস ফায়ারে আপনি তাকে মেরে ফেলবেন কিংবা তাকে আপনি গুম করে ফেলবেন এমন কোনো কিছু সমর্থন করা যাবে না। এবং এই বিষয়গুলো দিয়েই না আসলে আস্তে আস্তে শুরুটা হয়, তারপরে একটা সময় গিয়ে সাধারণ মানুষকে গুম করা হয়, কত মানুষকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। এখানে তো আমরা সাক্ষী, আসলে আজকের দিনে অন্তত এখানে বসে আমরা সাক্ষী সব কিছুর। ফলে এগুলো কোনোভাবেই সমর্থন করা যাবে না। মানবাধিকার এবং আইনের শাসন সবার আগে, সেটাকে বিবেচনা রেখেই আসলে একটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। জি, সাকিব ভাই আপনাকে ধন্যবাদ। আইনের শাসন এবং মানবাধিকারের সেতু বন্ধন যদি যৌক্তিক হয় এবং সেটি যদি জনগণের একটা আস্থার জায়গা তৈরি করতে পারে, সেটাই সকলের কাম্য। আমি এবার পক্ষ দলের কাছে যাচ্ছি। তৃতীয় বক্তা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তার্কিক বন্ধু মোহাম্মদ রাকিব হাসান মুবিনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার শব্দগুচ্ছ আমাদের উপহার দেওয়ার জন্য। জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা, আরে ফেলছে আর বলে চেয়ার মানে
আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। মানুষ স্পিকার, আপনাকে ধন্যবাদ। তুমি একা হলেও সত্য সত্যই, কথাটি বলেছিলেন মহাত্মা গান্ধী। অর্থাৎ আপনি যখন কথা বলছেন তখন অনেক মানুষ হাততালি দিচ্ছে, আপনি একটা কাল্ট ফিগারে পরিণত হয়েছেন। এর মানে এই নয় যে আপনি ভুলের ঊর্ধ্বে। অর্থাৎ এই ফ্যাসিবাদীরা নিজেদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করে এই জনপ্রিয়তাকে হাতিয়ার করে। আজকে যদি বিপক্ষ দলের বিতর্কের দিকে তাকাই, তারা শব্দ নিয়ে একটি খেলা করার চেষ্টা করেছেন। তারা বলার চেষ্টা করেছেন যে অতীতে হয়তো বা হতে পারে, অর্থাৎ বিতর্কের অর্ধেক অংশ কিন্তু আমরা জিতে গিয়েছি। যে জায়গায় আমরা বিতর্কটা শুরু করেছিলাম, আমরা দেখাবো যে কিভাবে অতীতে এই জনপ্রিয়তার উপর ভিত্তি করে ফ্যাসিবাদ গড়ে উঠেছে, অর্থাৎ এই অংশটি আমরা জিতে যাই। বাকি অংশটুকু আমার বক্তব্যের পরে ইনশাল্লাহ জিতে যাব। তারা যেখানে বলা শুরু করে যে জনপ্রিয়তা এবং এই জনপ্রিয়তার যে ভালো দিকটা সেটা নিয়ে তারা কথা বলা শুরু করে, কিন্তু এই পর্যন্ত তারা বিতর্কে এটি প্রমাণ করতে পারে না যে খারাপ কাজ করার মাধ্যমেও জনপ্রিয়তা তৈরি করা যায়। একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তারা বিগত সরকারের কথা বলে যে তারা তো শেষ মুহূর্তে আসলে জনপ্রিয় ছিল না, কিন্তু আমরা যদি একটু তাদের ট্র্যাক রেকর্ডের দিকে তাকাই, তাদের সময় অনুযায়ী তারা বিপক্ষ দল যে সময়ের কথা বললেন সেই সময় অনুযায়ী আমি ধরে নিলাম যে 2010-এর আগে আমরা প্রযুক্তিতে খুব একটা এগিয়ে ছিলাম না, তো এটা আমরা বাদ দিলাম। 2010-এর পরবর্তী সময়ের কথা চিন্তা করি, প্রথম যে 2014-এর একপাক্ষিক নির্বাচন হয়, 2018-এর রাতের নির্বাচন হয়, 2024-এর ডামি নির্বাচন হয়, এই প্রত্যেকটা নির্বাচনের আগে কি ওই সরকারটি স্বৈরাচার সরকারে পরিণত হয়নি? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে একটা সরকার খারাপ কাজ করার মাধ্যমেও তাদের জনপ্রিয়তাকে ধরে রাখতে পারে। তারা শুধু উন্নয়নের গল্প বলে আপনার চোখে ধুলা দিতে পারে, কিন্তু এই মেগা প্রজেক্টগুলো যে মেগা দুর্নীতিতে পরিণত হয় এটা আপনি তখন দেখতে পারেন না। অর্থাৎ প্রমাণ করলাম যে কিভাবে জনপ্রিয়তা একটা খারাপ কাজের মাধ্যমেও স্বৈরাচার থাকাকালীন সময় তৈরি হতে পারে। তারা আয়াতুল্লাহ খোমেনির উদাহরণ দিলেন। 1989 সাল, আমার মস্তিষ্ক যদি ভুল না করে, তিনি ক্ষমতায় এসেছিলেন। 36 থেকে 37 বছর ধরে তিনি ক্ষমতায় রয়েছেন। বর্তমান উদাহরণ আমার বিরোধী দল চাচ্ছিল, আমি তাদেরকে দিয়ে গেলাম এই উদাহরণ যে বর্তমান সময়েও আসলে কিভাবে স্বৈরাচাররা নিজেদেরকে টিকিয়ে রেখেছে। তারা পরিশেষে বলার চেষ্টা করে যে এই যে প্রোপাগান্ডাগুলো তৈরি হয় এটা এখন বর্তমান সময়ে আমরা নাকি অনেক সচেতন। বর্তমান সময়ে এই প্রযুক্তির কারণে ফ্যাক্ট চেকগুলো আছে, কিন্তু এই যে ইনফরমেশন ওভারলোডের কারণে আপনি কারো নামে একটি গুজব শুনলেন, কিন্তু ওই গুজবের যে ফ্যাক্ট চেক হয়ে আসার পর আপনার ওটা চোখে পড়বে কিনা এটার কোনো নিশ্চয়তা আজকে আমাকে বিপক্ষ দল দিতে পারে না। অর্থাৎ আপনি মিথ্যা তথ্যের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে আপনার মধ্যে একটা ন্যারেটিভ, একটা পার্সপেক্টিভ বিল্ড আপ হয়, শেষ করছি, যার মাধ্যমে আসলে আপনি বিভ্রান্ত হন এবং ফ্যাসিবাদের একটা শক্তিতে পরিণত হন, জনপ্রিয়তার মায়াজালে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ দলের তৃতীয় বক্তাকে। প্রশ্ন থাকলে দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিকুন্নাহার ওরেলা, আমি চাঁদপুর 2 আসন থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে আরমান ভাইয়ের কাছে। জি প্লিজ। একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য আমাদের যে জনপ্রিয় নেতা আছে তাদের ব্যক্তি পূজা করা বেশি জরুরি, নাকি আমাদের যেই বিচার বিভাগ ও নির্বাচন কমিশন আছে তাদের স্বাধীনতা বেশি জরুরি? তো নিঃসন্দেহের উত্তর একটাই, যে ব্যক্তি নয়, তার ক্যারিশমা নয়, আমাদের ফোকাস রাখতে হবে ইনস্টিটিউশনগুলোতে, এবং সব কিছু বলে সেটাই গুরুত্বপূর্ণ। এবং যদি ইনস্টিটিউশন শক্ত না হয় তাহলে জাতি কোনোদিন গঠন হবে না। আর নেতা পপুলার হলে, আমরা যদি নেতা হই, তাহলে সে আমাদেরকে অনেক সাময়িক কিছু চমক হয়তো দেখাতে পারে, কিন্তু সেটা হাওয়াই মিঠাইয়ের মতো মুখে মানে কয়েক কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যাবে। কিন্তু যেটা মূল কাজ, যেটা চোখে দেখা পড়ে না, বিচার বিভাগের স্বাধীনতা, করাপশন, অ্যান্টি করাপশন কমিশনের নির্ভীকতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, এগুলো হচ্ছে এমন একটা জিনিস যেটা বহুদিন আমাদের কাজে লাগবে। সুতরাং বিনা দ্বিধায় পপুলারিটির চেয়ে ইনস্টিটিউশন অলওয়েজ অ্যান্ড অলওয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আরমান ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা এবার আবার চলে যাব আমাদের যুক্তি কথনে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের শেষ বক্তা, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থী এবং বিতার্কিক নুজহাত লামিসা খানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জনপ্রিয়তা কখনোই ফ্যাসিবাদ মুক্তির প্রমাণ নয়, সঙ্গত কারণে বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকের বিতর্কে প্রতিপক্ষ দলের প্রথম থেকে অবস্থানটি এক ধরনের স্ববিরোধিতা হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, তারা একদিকে গণতন্ত্রের কথা বলছেন, অন্যদিকে তারা আবার জনগণের রায়, জনপ্রিয়তাকে অস্বীকার করে যাচ্ছেন কিংবা জনগণকে নানানভাবে অজ্ঞ প্রমাণ করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, তারা বুঝাতে চাচ্ছেন বিভিন্ন ম্যানিপুলেশনের মাধ্যমে জনগণ তাদের অজ্ঞ রায় দিয়ে
ভুল ব্যক্তিকে জনপ্রিয় বানিয়ে যায়। মাননীয় স্পিকার, এই যে তারা এইটা ভাবছেন যে আমি সব জানি, জনগণ কিছু জানে না, জনগণ অজ্ঞ। মাননীয় স্পিকার, এটাই তো প্রকৃত ফ্যাসিবাদের মানসিকতা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা বারবার সংজ্ঞায়নে বলে যাচ্ছে যে জনপ্রিয়তাটাকে নাকি ম্যানিপুলেশন করা যায় না। মাননীয় স্পিকার, তাদের ধারণাটা ভুল। জনপ্রিয়তাকে ম্যানিপুলেশন করা যায় না। আপনি ভাইরাল হতে পারবেন ম্যানিপুলেশনের মাধ্যমে, আপনি সুখ্যাতি কুখ্যাতি খ্যাতি অর্জন করতে পারবেন হয়তো ম্যানিপুলেশনের মাধ্যমে, কিন্তু প্রকৃত জনপ্রিয়তা কোনটা? প্রকৃত জনপ্রিয়তা হচ্ছে একজন নেতা যখন তার দেশের মানুষের হাতে হাত রেখে দেশের মানুষকে সাহায্য করে যাচ্ছে, মানুষের তার প্রতি তখন আবেগ ক্রিয়েট হচ্ছে, তখনই মাননীয় স্পিকার ওই জনপ্রিয়তাটা সৃষ্টি হচ্ছে। তাহলে মাননীয় স্পিকার, গণতন্ত্রের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি করছি? গণতন্ত্রের মাধ্যমে তো আমরা জনগণকে প্রাধান্যই দিচ্ছি, জনমতকে প্রাধান্য দিচ্ছি, জনপ্রিয়তাকে প্রাধান্য দিচ্ছি, এবং তার মাধ্যমে আমরা একজন ফ্যাসিস্টকে সরিয়ে একজন নেতাকে নিয়ে বসাচ্ছি। মাননীয় স্পিকার, যদি আমরা আজকে এটা বিশ্বাস করি যে জনপ্রিয়তা ফ্যাসিবাদ মুক্তির কারণ, মাননীয় স্পিকার, তাহলে তো আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থাটা সেটাকেই আমরা অস্বীকার করে যাচ্ছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন তাদের দলের দ্বিতীয় বক্তা এসে বলে গিয়েছেন যে অনেক ইনফো নাকি বর্তমান যুগে অনেক ইনফো মানুষকে নাকি বিভ্রান্ত করে। মাননীয় স্পিকার, অনেক ইনফো আসলে মানুষকে বিভ্রান্ত করে না। সার্ভেইং করে দেখলে তারা হয়তো জানতে পারছেন যে 74% ইউথ বাংলাদেশে তারা ভোট দিতে আগ্রহী, এবং বর্তমান সময়ে এসে ম্যাক্সিমাম জেনজি নানান রকমের রিভলিউশন করছেন পলিটিক্স রিলেটেড। কারণ হচ্ছে মাননীয় স্পিকার, এখন বর্তমান 2026-এর বিশ্বে এসে সব ধরনের ইনফো জানা যায় এবং সঠিক ইনফোটি জানা যায়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে আমাদের যে মেইন আর্গুমেন্টটি ছিল যে জনপ্রিয়তার মাধ্যমে আমরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে পারছি। বাগেরহাটে জরুরি নয় যে সরকার দলীয় একজনই বসে থাকবে, বাগেরহাটে অন্য দলের একজনও যিনি জনপ্রিয় তিনি বসে দেশটাকে পরিচালনা করতে পারেন। এর মাধ্যমে কি হয়? ক্ষমতা নানান মানুষের হাতে ছড়িয়ে পড়ে, এবং এর মাধ্যমে যখন একজন সরকার হুট করে সিদ্ধান্ত নিতে পারে না যে হ্যাঁ আজকে থেকে আমি ফ্যাসিস্ট হব, কারণ অন্যান্য দলের ব্যক্তিরা তাকে সেই কাজ করতে বাধা দিবে। তাই মাননীয় স্পিকার, আজকের এই 2026-এর বিশ্বে আমি বিশ্বাস করি যে এই প্রস্তাবটি বাতিলযোগ্য হবে এবং না জয়যুক্ত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তাকে। তার কথায় কিছু অনুষঙ্গ, কিছু প্রাসঙ্গিকতা উঠে এসেছে। আসলে বর্তমান সময়ে জেনজিরা অনেক বেশি অ্যাডভান্স। একটা প্রশ্ন একবার করা হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরিটা কোথায়? আসলে সংখ্যার বিচারে, বইয়ের সংখ্যার বিচারে উত্তরটা একটা হবে, আয়তনের বিচারে আরেকটা হবে। কিন্তু সত্যিকার অর্থে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি কিন্তু আমাদের পকেটেই, ব্যাগেই, অর্থাৎ মোবাইল আছে, ইন্টারনেট আছে। সো এখন আগের সেই অবস্থানে যে কোনো বিষয়ে কেউ ঢালাভাবে কিছু বলবে, কারণ তথ্য উপাত্ত প্রমাণ পরিসংখ্যান কিন্তু মুহূর্তের মধ্যে হাতের মধ্যে চলে আসে। এই বিষয়টি উপস্থাপনের চেষ্টা করলেন আমাদের বিপক্ষ দল, অর্থাৎ কুয়েটের তৃতীয় বক্তা। তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু প্রশ্ন নিতে চাই। আপনারা কেউ কি প্রশ্ন করতে চান? জি প্লিজ। আমি সাদিয়া মাসুদ রিয়া, এসেছি ময়মনসিংহ 10 আসন থেকে। আমার প্রশ্নটি হচ্ছে সাকিব ভাইয়ের কাছে। আমরা যখন নাগরিকেরা সরকারকে নিয়ে কোনো সমালোচনা করে থাকি তখন আমাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দেওয়া হয়। তো ষড়যন্ত্রকারী হিসেবে আমাদেরকে আখ্যা না দিয়ে আমাদের কথা শুনবার জন্য গণতান্ত্রিক ধৈর্যের পরিবেশ তৈরি করতে আগামী সরকারের কি করণীয় বলে আপনি মনে করছেন? জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করা। আপনি আমাদের নিশ্চয়ই আমরা জানি যে জুলাই সনদ গৃহীত হয়েছে, জুলাই সনদ তৈরি করা হয়েছে, ইনফ্যাক্ট গৃহীত এখন হয়নি, এবং আমরা প্রত্যাশা করি ভোট জয়ের মাধ্যমে সেটা গৃহীত হবে। জুলাই সনদ এসছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি তিনি সরকার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। অবশ্যই ভালো একটা উদ্যোগ। আমিও ছিলাম ঐকমত্য কমিশনে, নিয়মিত গিয়েছি, কথা বলেছি। আমাদের অবস্থান ছিল আমরা 2 টার্ম বলেছিলাম, পরবর্তীতে 10 বছর হয়েছে, ঠিক আছে। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ হয় সেটা এক্সিকিউটিভের হাত থেকে, অর্থাৎ নির্বাহী বিভাগের হাত থেকে আপনার এটাকে স্বাধীন করে দেয়া। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি একজনকে 10 বছরের জন্য আপনি লিমিট করে দিলেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগ তার হাতে হচ্ছে। তাহলে আলটিমেটলি কী ধরনের নির্বাচন হতে পারে সেটা তো আমরা এক্সপিরিয়েন্স করেছি। 2014, 18, 24 আমরা জানি কেমন ধরনের নির্বাচন হয়েছে। দুর্নীতি দমন কমিশন সেটা দুর্নীতি দমনের কমিশন না হয়ে সেটা হয়ে গিয়েছিল যে বিরোধী দল দমন, অথবা সরকারি দলের কারো যদি দুর্নীতির কিছু সামনে আসে তাহলে তাকে ক্লিন চিট দেওয়ার একটা মেশিন। তার মানে গোড়ায় গলত থাকলে সমস্যা। ফলে এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে স্বাধীন করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো পুরো সময়ের আমাদের যে বাংলাদেশের জার্নি, আমাদের লিবারেশন, আমাদের স্বাধীনতার পর থেকে যে জার্নি, এই জার্নিতে আমাদের যে সকল অভিজ্ঞতা আসলে তিক্ত সেগুলো ওভারকাম আমরা করতে। জি জি,
ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সাকিব ভাইকে। এবার আমরা একটু সরাসরি আমাদের বিচারক মহোদয়দের কাছে চলে যাব। সংক্ষিপ্ত পরিসরে আমরা তাদের কাছে একটু জানতে চাইবো তাদের মূল্যায়নটা ঠিক কেমন। আমি শুরুতে যাব ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিবিডির কো চেয়ারম্যান তাসিন রিয়াজের কাছে। আমরা এমন একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করতে এখানে উপনীত হয়েছি যেটা খুবই ক্রিটিক্যাল টু ডিসকাস। আপনি দেখবেন যে এখানে একটা খুব সূক্ষ্ম ফাইন লাইন আছে। জনপ্রিয়তা ঠিক কোন জনপ্রিয়তা? যেই জনপ্রিয়তা আপনাকে অ্যাকাউন্টেবল বানায়, নাকি যেই জনপ্রিয়তা আপনাকে নত হতে শেখায়? দেখেন, খুবই টেকনিক্যাল একটা ফাইন লাইন আছে। কাজে আমার কাছে মনে হচ্ছে দুদলই আসলে তাদের জায়গা থেকে খুবই চেষ্টা করেছেন। রেজাল্ট নিয়ে আমি কোনো আলাপ এখানে না করি, এখানে কোনো ধরনের হিংস না দিই। আশা করি আমাদের এই তর্কযুদ্ধ এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, যে পদযাত্রা, এখানে আমরা সবাই সম্পৃক্ত হবো এবং আমরা একসাথে এগিয়ে যাবো। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারককে। আমরা এবারে আমাদের আরও একজন বিচারক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিবিডি অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান ডাক্তার অদিতি আরা তৃষার কাছে সংক্ষিপ্ত পরিসরে আমরা একটা মূল্যায়ন শুনবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ভীষণ উপভোগ্য একটি বিতর্ক আমরা সবাই মিলে উপভোগ করলাম, যেখানে পক্ষ দল এবং বিপক্ষ দল তাদের যুক্তি দিয়ে খুব সুন্দরভাবে একটি প্রাসঙ্গিক বিষয়কে উপস্থাপন করবার চেষ্টা করেছে। প্রাসঙ্গিক কেন বলছি আশা করি সবাই বুঝতে পারছেন। জনপ্রিয় এটাকে যদি আমরা শাব্দিকভাবে চিন্তা করি, জন দ্বারা প্রিয় মানে মানুষের জন্য যে প্রিয়, সেই ব্যক্তিকে আমরা বোঝাচ্ছি জনপ্রিয়। এখন হতে পারে সেটা পজিটিভভাবে, হতে পারে সেটা নেগেটিভভাবে। আমার কথা হচ্ছে এই জনপ্রিয়তার মাপকাঠিটা কি? আমাদের কাছে কি কোনো পরিমাপ করবার যন্ত্র আছে যেটা দিয়ে আমরা মাপতে পারবো যে আসলে জনপ্রিয় কে? আমাদের কি সেরকম একটি কাঠামো দরকার? কারণ আমরা যা দেখছি যে সরকার গঠন করছে যে দল, তাদের প্রত্যেকটি নেতাই কি জনপ্রিয়? আবার অনেক জনপ্রিয় নেতা, তার দলে কি সরকার গঠন করছে? বিষয়টা কিন্তু তেমন নয়। তাই আমাদের মনে হয় একটি মাপকাঠি প্রয়োজন। আমরা যারা জনগণ তারা ঠিক করব যে আসলে জনপ্রিয় নেতারা জনপ্রিয়তার রাস্তায় হাঁটছেন, এবং সেটা অবশ্যই 5 বছরের আগেই হতে হবে। তাহলেই বোধহয় এই ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিবাদ এই কথাগুলো থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাবো ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এনডিবিডির কো চেয়ারম্যান মাহবুব হাসান রিপনকে সম্মানিত বিচারক হিসেবে তার শব্দগুচ্ছগুলো আমাদের উপহার দেওয়ার জন্য। প্রথমত যে বিতার্কিকরা তারা কিন্তু আজকে বেশ পড়াশোনা করে এসেছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কাজেই তাদের গ্রাউন্ড থেকে তারা যেভাবে বিতর্কের বিষয়টাকে উপস্থাপন করেছেন সেটি আমার কাছে ভালো লেগেছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশনের ব্যাপার। আমি আসলে জনপ্রিয়তাকে কিভাবে দেখব, এটা যেরকম একটা ক্যারেক্টারাইজেশনের ব্যাপার আছে, জনপ্রিয়তাকে দেখার দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, ঠিক একইভাবে আমি ফ্যাসিজমকে ওই দৃষ্টিভঙ্গির আলোকে কিভাবে দেখছি সেটারও একটা ব্যাপার আছে। তো যখন আমরা দুই দলেরই যখন আমরা বিতর্কটি আসলে দেখলাম, তা দুই দলই কিন্তু জনপ্রিয়তাকে যেভাবে ক্যারেক্টারাইজেশন করেছেন, ফ্যাসিজমকে যেভাবে ক্যারেক্টারাইজেশন করেছেন, অন গ্রাউন্ড বিতর্কটা এই কারণেই উপভোগ্য হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরাও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারককে। এবারে আমি সরাসরি আমাদের দুজন প্রার্থীর কাছে চলে যাব। শুরুতে আমি ব্যারিস্টার আরমান ভাইয়ের কাছে জানতে চাই আজকের বিষয়কে ঘিরে মানে ওভারঅল আপনার অভিমতটা যদি একটু বলতেন দয়া করে। আমার প্রথম অভিমত হচ্ছে, আজকে যারা বিতর্ক করলেন এবং যারা প্রশ্ন করলেন, আমি তাদের প্রশ্ন উত্তর দিইনি। আমার কাছে মনে হলো তারা প্রশ্নের মাধ্যমে আমাকে শেখাচ্ছেন। সো প্রথমত আমি অনেক কিছু শিখেছি তোমাদের প্রশ্নের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। এটাই চাই আমরা। এই তরুণরা তোমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলে বলেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি মুক্ত হয়েছি আয়নাঘর থেকে। মনে রাখতে হবে, ইংরেজি একটি প্রবাদ আছে, রেভলিউশন স্টার্টস উইথ দ্য ফল অফ দ্য রেজিম। যখন ফ্যাসিবাদের পতন হয়েছে সেই দিন কিন্তু বিপ্লব সাধিত হয়নি, বিপ্লবের সূচনা হয়েছে মাত্র। আমাদের মনে রাখতে হবে যে দীর্ঘ 54 বছর অপসংস্কৃতি এবং কালো টাকার প্রভাব, পেশাশক্তির প্রভাবে আমাদের রাষ্ট্রযন্ত্র, রাজনীতি একটি আষ্টে একটি অন্ধকার জগতে আটকা পড়ে আছে। তোমরা বুকে রক্ত দিয়ে, চোখ হারিয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে শুধু প্রমাণ করেছো যে তোমরা নতুন কিছু চাও। মনে রাখতে হবে তোমাদের কাজ শেষ হয়ে যায়নি। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তোমাদের যুদ্ধ শেষ হয়নি, খুব শীঘ্রই শেষ হবে না। মাঠে ছিলে, আছে, থাকতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম অর্থাৎ আমাদের ব্যারিস্টার আরমান ভাইকে। এবার আমি একটু চলে যাব আমাদের সাকিব আনোয়ার ভাইয়ের কাছে। আপনার শেষ কথাগুলো একটু জানতে চাই ওদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে। ধন্যবাদ। যে দুটো পক্ষ আসলে আজকে এখানে এই বিতর্কটাতে কথা বললেন, মানে একটা অদ্ভুত
মানে অবস্থা ঘটছিল, যখন এ পাশে কথা শুনছিলাম মনে হচ্ছিল তারা ঠিক বলছেন, আবার যখন এই পাশে বলছে তখন মনে হচ্ছে তারা ঠিক বলছেন। মানে এখানে যদি আমাকে কোনো কারণে আমাকে জাজ করতে হতো তাহলে আমি মনে হয় সবচেয়ে বড় বিপদে পড়ে যেতাম। যাই হোক, সেই জায়গাতে আমাকে থাকতে হচ্ছে না। উভয় পক্ষকেই ধন্যবাদ জানাই, এবং যারা প্রশ্ন করেছেন, যেভাবে আনন্দ ভাই বললেন যে এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আসলে কিন্তু অনেক কিছু শেখারই সুযোগ হলো। এবং সবচেয়ে বড় বিষয়, আমি এখানে বসে ভাবছিলাম যে এই ধরনের আরও আয়োজনে যদি যুক্ত হতে পারতাম তাহলে আসলে বিশেষ করে তরুণ প্রজন্ম, জনগণকে তো আসলে পথ দেখায় আবার এই তরুণ প্রজন্মই। এবং আপনারা শিক্ষিত, আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এসছেন, আপনারাই আসলে আপনার পরিবারকে, আপনার সমাজকে আসলে পথ দেখান। ফলে আপনাদের কাছ থেকে যখন এই প্রশ্নগুলো আসছে তখন বুঝতে পারছিলাম যে এগুলোই আসলে জনগণের প্রশ্ন, এগুলোই আসলে সাধারণ মানুষ করতে চায়, কিন্তু সেই প্রশ্নটা হয়তোবা আমি আমার পর্যন্ত আসলে পাই না, আজকে পেয়েছি। এবং এর মধ্য দিয়ে আরমান ভাই যেভাবে বললেন, আমারও একই কথাই, যে আসলে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হলো যে আপনারা আসলে কি চান, জনগণ আসলে কি চায় সেটা বুঝতে পারলাম। আমি চাইবো যদি আমার সুযোগ হয় এই ধরনের আরও আয়োজনে যুক্ত হতে, যাতে আসলে এই বিষয়গুলো শুনতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব সাকিব আনোয়ার ভাইকে। সুপ্রিয় দর্শক, একটা ছোট্ট বিষয় একটু উল্লেখ করি। আসলে একটা মুদ্রা তো এপিঠ ও পিঠ থাকে, ভালো মন্দ দুটোই দেখতে হয়, আর তখনই হচ্ছে বিচার করতে হয়, যেটি আমাদের সাকিব ভাই বললেন যে আসলে সময় নিয়ে বুঝে শুনে বিচার করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত। এটি যেমনি জরুরি একটা বিষয়, তেমনি জেনজিদের যে ভূমিকা, প্রভাব, এটিকে অস্বীকার করার কোনো জো নেই। সুতরাং আজকে কিন্তু এই জেনজি বা হচ্ছে আমাদের তারুণ্যের কণ্ঠস্বরকে আমরা এই জন্যই আমন্ত্রণ জানিয়েছি, তারা কোনো একটি বিষয়কে নিয়ে এক পেশি চোখে কিন্তু দেখে না, তারা এপাশটাও বিচার করছে, ওপাশও বিচার করছে। এই জন্য কিন্তু আমরা এদিকে পক্ষ রেখেছি, বিপক্ষ রেখেছি, যে ফ্যাসিবাদ এবং জনপ্রিয়তা এই দুটি প্রবঞ্চকে সামনে নিয়ে ঠিক কী ধরনের শব্দগুলো আদান প্রদান হলে একটা ক্লিয়ার ভিশন আমাদের সামনে ফুটে ওঠে। তো যে বিষয়টিকে উপজীব্য করে আজকের বিতর্কটি হয়েছিল সেটি হচ্ছে জনপ্রিয়তা কখনো ফ্যাসিবাদ মুক্তির প্রমাণ নয়। পক্ষে ছিলেন আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা, আর বিপক্ষে ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের বন্ধুরা। আপনারা কাদের পক্ষে আছেন? পক্ষে যদি থাকেন তাহলে হা দেখাবেন, বিপক্ষে থাকলে না দেখাবেন। একটা প্ল্যাকার্ড আপনাদের আমরা দিয়েছি, হা বা না। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি হায়ের দিকেই মনে হয় একটু আপনাদের জোরালো সমর্থন আছে। যাই হোক, আমরা এটাকে ফলাফল বলে বলছি না, যেহেতু উভয়ে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই আমাদের কাছে জয়ী। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা আপনাদের শুরুতে বলেছিলাম যে এই আয়োজনটি একটি নিরীক্ষাধর্মী আয়োজন। এই আয়োজনের মধ্যে আমরা বিতর্কের আবেশ রেখেছি, আমরা মত বিনিময় রেখেছি, অভিপ্রায় রেখেছি, প্রত্যাশা রেখেছি, এবং তর্কযুদ্ধ রেখেছি, এবং প্রশ্নোত্তর পর্বও রেখেছি। তো সব মিলে আমাদের এই নিরীক্ষাধর্মী আয়োজনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি তারুণ্যের ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং তারুণ্যের প্রশ্নকে আমাদের সম্ভাব্য প্রার্থীরা কিভাবে মোকাবেলা করেন সেটিও দেখার জন্য। কারণ এই মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন বাংলাদেশ বিনির্মাণ করতে চলেছি আমরা, সেই বাংলাদেশের প্রত্যাশা, সেই বাংলাদেশের স্বপ্ন, এবং সেই বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার একটা চমৎকার রূপরেখা আমরা পেতে পারবো আজকের আয়োজন থেকে। তো এই আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন বিভিন্ন অবয়বে, তাদের প্রত্যেকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সারথি হওয়ার জন্য। অভ্যাগত শুধু নতুন ভাবনা, নতুন সংকল্প, নতুন প্রস্তাব, নতুন বিষয় এবং নতুন প্রতিপক্ষকে সাথে নিয়ে এবং দুজন সম্মানিত প্রার্থীকে সাথে নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে আগামী পর্বে। আপনারা দীপ্ত টেলিভিশনের এই আয়োজনে আমাদের সারথি হয়েছেন বিধায় আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আরএফএল চেয়ার নিবেদিত যুক্তি সংলাপে বাংলাদেশ, ক্ষমতার নয় সমতার এই আয়োজন থেকে আমি আলমগীর আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং অতি অবশ্যই সবাইকে সাথে নিয়ে। ধন্যবাদ, বিদায়, আসসালামু আলাইকুম।